লেখিকা সুপ্রিয়া ঘোষের অপরাজিতা। দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছোট স্টেশন সংলগ্ন গ্রাম সোনারপুর পেরিয়ে আরও কিছুটা ভেতরে। এখানে সকালটা শুরু হয় পাখির ডাক আর দূরের লোকাল ট্রেনের বাঁশির শব্দে। মুখুজ্জে বাড়িতে তখন উৎসব উৎসব ভাব। সুস্মিতা অর্থাৎ সুমির আজ উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরোবে। ভোর 5টায় ঘুম ভেঙেছে সুমির। তাদের টালির চালের ঘর হলেও ভেতরটা তকতকে। পড়ার টেবিলটা সুমি নিজে গুছিয়ে রাখে। টেবিলে রাখা কাচের গ্লাসে একটা রজনীগন্ধার স্টিক গতকাল বাবা ফেরার পথে এনে দিয়েছিলেন। সুমি বইগুলো ব্যাগে ভরতে ভরতে গুনগুন করে গান গাইছিল। ঠিক তখনই দরজায় টোকা দিয়ে মা প্রবেশ করলেন, হাতে এক গ্লাস ঈষদুষ্ণ জল আর ভেজানো আলমন্ড। মারে, উঠেছিস? এই নে, এটা আগে খেয়ে নে। কাল রাতে তো খালি পেটে অনেকক্ষণ পড়েছিস, শরীরটা তো দেখতে হবে। অনিমার গলার স্বরে এক অদ্ভুত মাখনের মতো মোলায়েম ভাব। সুমি হেসে মায়ের হাত থেকে গ্লাসটা নিয়ে বলল, মা, তুমি না একদম খুকি বানিয়ে রাখো আমায়। 17 পেরিয়ে 18 পা দিলাম, এখনো সেই ছোটবেলার মতো আদর। অনিমা মেয়ের চুলে বিলি কেটে দিয়ে বললেন, 18 কেন, 80 হলেও তুই আমার ওই ছোট্ট সুমিই থাকবি। যা, হাত মুখ ধুয়ে আয়। তোর বাবা বাজার থেকে টাটকা চুনো মাছ নিয়ে এসেছে, তোর প্রিয় ঝাল চচ্চড়ি রাঁধবো আজ। বেলা 9টার দিকে রান্নাঘরে ধোয়ার হালকা কুণ্ডুলি পাকিয়ে উঠছে। সুমির বাবা অবিনাশবাবু বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন আর মাঝে মাঝে চশমার ফাঁক দিয়ে ভেতরের কথোপকথন শুনছেন। তিনি খুব একটা কথা বলেন না, কিন্তু মেয়ের প্রতি তার গর্বের শেষ নেই। অয়ন সুমির বড় দাদা, তখন সবে টিউশনি পড়িয়ে বাড়ি ফিরেছে। অয়ন গ্রাজুয়েশন শেষ করে এখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি 2-3টে টিউশনি করে সংসারের হালও ধরেছে। অয়ন ঘরে ঢুকে সুমির কানটা আলতো করে টেনে দিয়ে বলল, কিরে ফার্স্ট গার্ল, আজ তো স্কুলে গিয়ে ম্যাডামদের মিষ্টিমুখ করাতে হবে। পকেটে গোটা কতক টাকা আছে, চাস তো দিতে পারি। সুমি গাল ফুলিয়ে বলল, টাকা লাগবে না দাদা, তুমি শুধু ফেরার সময় আমায় ওই নীল মলাটের রেজিস্টার খাতাটা এনে দিও। আমার নোটসগুলো আর এই খাতায় ধরছে না। অয়ন হাসল, দেব রে পাগলি, দেব। তুই শুধু মন দিয়ে পড়ে যা। তোকে আমায় বড় অফিসার বানাতে হবে, যাতে এই ভাঙা বারান্দাটা অন্তত পাকা করতে পারি। এই হাসি, কান্না আর ছোট ছোট স্বপ্নের মাঝেই একটা বিষাক্ত নিঃশ্বাস ঘোরাফেরা করছিল পাড়ায়। রঞ্জিত পাড়ার প্রভাবশালী প্রমোটার হারু মণ্ডলের একমাত্র ছেলে। দামি বাইক, গলায় মোটা সোনার চেন আর হাতে সবসময় একটা দামি স্মার্টফোন। পড়াশোনার ধার ধারে না, সারাদিন পাড়ার মোড়ে বখাটে বন্ধুদের নিয়ে আড্ডা মারাই ওর কাজ। সুমির প্রতি ওর নজর অনেক দিনের, কিন্তু সুমি ওকে এড়িয়ে চলে। বেলা 10টা, সুমি তৈরি হয়ে বেরোচ্ছে স্কুলের দিকে। মেঠো রাস্তা দিয়ে হাঁটার সময় শিউলি ফুলের গন্ধে বাতাস ম ম করছে। হঠাৎ মোড়ের মাথায় আসতেই এক বিকট শব্দে বাইক এসে থামলো সুমির ঠিক সামনে। রঞ্জিত আর 2 বন্ধু বিশু আর কানাই। কি গো সুমি ম্যাডাম, আজ তো রেজাল্ট আউট, একটু মিষ্টিমুখ করাবে না আমাদের? রঞ্জিত বাইকের হ্যান্ডেলে হেলান দিয়ে বাঁকা হাসি হাসলো। সুমি থমকে দাঁড়ালো। ওর বুকটা একটু কেঁপে উঠল ঠিকই, কিন্তু ও সেটা প্রকাশ হতে দিল না। ও শান্ত গলায় বলল, রাস্তা ছাড়ো রঞ্জিত দা, আমার দেরি হয়ে যাচ্ছে। রঞ্জিত বাইক থেকে নেমে এলো। সুমির খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, রোজ রোজ এই অবহেলা ভালো লাগে না রে সুমি। তোর ওই ডাগর চোখ আর অহংকার দুটোই আমার খুব প্রিয়। তুই একবার হ্যাঁ বল, দেখবি তোর বাবাকে আর ওই তালিমারা জামা পরে ঘুরতে হবে না। সুমির আগে থমথমে গলায় বলল, আমার বাবা কি পরবেন সেটা আমাদের ব্যাপার, আর তোমার ওই টাকা দিয়ে আমাদের সম্মান কেনা যাবে না। আমাদের লক্ষ্য চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো, কারো দয়ায় বেঁচে থাকা নয়। ছোটবেলা থেকে দেখে আসছি তোমাকে, দাদা বলে ডাকি বলে সম্মানটুকু দিই, সেটা হারিও না। রঞ্জিত যেন ধাক্কা খেলো। বন্ধুদের সামনে 17 বছরের একটা মেয়ে ওকে মুখের ওপর জবাব দিচ্ছে, এটাও হজম করতে পারলো না। ও দাঁতে দাঁত চেপে বলল, দাদা, আমাকে দাদা বানাচ্ছিস? মনে রাখিস সুমি, বেশি উড়তে নেই, ডানা ছেটে দিলে তখনই পড়াশোনার রূপ কোনো কাজে আসবে না। সুমি কোনো উত্তর না দিয়ে প্রায় দৌড়ে স্কুল চত্বরে ঢুকে পড়ল। সারাটা দিন ওর মনটা কুগাইতে লাগলো। স্কুলের রেজাল্ট বেরোনোর পর দেখা গেল ও পুরো স্কুলে প্রথম হয়েছে। শিক্ষিকারা ওর পিঠ চাপড়ে দিলেন, সবাই খুব খুশি। কিন্তু সুমির মনের ভেতর ওই রঞ্জিতের কুৎসিত চাউনিটা বারবার ভেসে উঠছিল।
বিকেলে বাড়ি ফেরার পথে সুমি দেখল রঞ্জিতরা তখনও মোড়ের মাথায় বসে আছে। তবে এবার ওরা কোনো কথা বলল না, শুধু সুমির দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি হাসল। সুমি দ্রুত পায়ে বাড়ি ফিরে এলো। সন্ধেবেলা বাড়িতে যখন অয়ন আর বাবা সুমির রেজাল্ট নিয়ে আনন্দ করছেন, মা যখন লক্ষ্মীর পাঁচালির সুরে শান্তি খুঁজছেন, সুমি তখন জানলার ধারে বসে বাইরের অন্ধকারটা দেখছিল। শরতের মেঘগুলো হঠাৎ কালো হয়ে নীল আকাশটাকে ঢেকে দিল। সুমি জানতো না এই প্রাকৃতিক অন্ধকার ছাপিয়ে এক মানবরূপী পিশাচ বাহিনী ওর জীবনটাকে চিরকালের মতো অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ছক কষছে। অবিনাশবাবু মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা তুই ভয় পাস না, আমি আছি তো, তুই শুধু বড় হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করিস না। সুমি বাবার বুকে মাথা রাখলো, এক বুক আতঙ্ক লুকিয়েও হাসলো, কিন্তু বাইরে বাতাসের শব্দ যেন কানে কানে বলে যাচ্ছিল ঝড় আসছে, বড় ভয়ঙ্কর এক ঝড়। সুমির সাফল্যের খবরে মুখুজ্জে বাড়িতে সেদিন যেন অকাল দীপাবলি বসেছিল। বাবা অফিস থেকে ফেরার পথে এক ঠোঙা নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসেছিলেন। মা যত্ন করে রেঁধেছিলেন সুমির প্রিয় সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। 17 বছরের মেয়েটার চোখে তখন আগামীর স্বপ্ন, সে বড় হয়ে প্রফেসর হবে, বাবার এই অভাবের সংসারটা টেনে তুলবে। কিন্তু সেই রাতের আকাশটা ছিল অন্যরকম। শরতের মেঘ কেটে গিয়ে হঠাৎ একটা গুমোট গরম ভ্যাপসা হয়ে চেপে বসেছিল চারিদিকে। রাত তখন প্রায় 9:30। গ্রামের রাস্তাগুলো নিঝুম হয়ে গেছে। সুমি নিজের পড়ার ঘরে ইতিহাসের নোটসগুলো গোছাচ্ছিল। হঠাৎ মনে হলো জানলার বাইরে বাগানের আম গাছটার নিচে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। সুমি জানলা দিয়ে উঁকি মারতেই দেখলো একটা টর্চের আলো সপাটে ওর মুখে এসে পড়ল। ও ভয় পেয়ে পিছিয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই সদর দরজায় সজোরে ধাক্কা পড়ল। অবিনাশবাবু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ধরফরিয়ে উঠে দরজা খুলতেই দেখলেন রঞ্জিত আর ওর সাথে আরো 4-5 জন ছেলে দাঁড়িয়ে। রঞ্জিত ছাড়া সবার মুখ রুমাল দিয়ে ঢাকা, চোখে উগ্র নেশার লালসা। রঞ্জিতের হাতে একটা চওড়া ভোজালি। কিরে বুড়ো, খুব তো দেমাগ বেড়েছে তোর মেয়ের, আমাদের রঞ্জিত দাকে অপমান করে পার পাবে ভেবেছিস? একজন কর্কশ গলায় চিৎকার করে উঠল। অবিনাশবাবু হাত জোর করে কাঁপতে কাঁপতে বললেন, বাবা রঞ্জিত, তোমরা ঘরে ঢুকো না, কি হয়েছে বলো? আমার মেয়েটা তো অবুঝ, কোনো ভুল করলে আমি মাফ চাইছি। রঞ্জিত সজোরে একটা লাথি মারল অবিনাশবাবুর বুকে। তিনি ছিটকে গিয়ে বারান্দার খুঁটিতে ধাক্কা খেলেন। অয়ন ঘর থেকে বেরিয়ে আসতেই দুজন ওকে জাপটে ধরে মাথায় পিস্তলের বাট দিয়ে মারল। অয়ন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ল। অনিমা দেবী চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও আমার ছেলেকে, তোমরা কি চাও সব নিয়ে যাও, আমাদের প্রাণ ভিক্ষা দাও। কিন্তু ওদের লক্ষ্য ছিল অন্য। রঞ্জিত সরাসরি সুমির ঘরে ঢুকে পড়ল। সুমি কোণঠাসা হয়ে দাঁড়িয়েছিল, ওর দু চোখে তখন মৃত্যু ভয়। রঞ্জিত ওর চুল মুঠি করে ধরে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসতে লাগলো। বড্ড অহংকার ছিল না রে তোর? আজ দেখি তোর পড়াশোনার রূপ তোকে কেমন করে বাঁচায়। রঞ্জিত পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। সুমি চিৎকার করতে চাইল, কিন্তু ওর মুখে গামছা গুজে দেওয়া হলো। মা বাবার চোখের সামনে দিয়ে পিশাচগুলো সুমিকে টেনে নিয়ে গেল পেছনের ঘন বাঁশবাগানের অন্ধকারে। অবিনাশ বাবু আর অনিমা দেবী তখন অচৈতন্য অয়নের পাশে পড়ে ডুকরে কাঁদছিলেন, কিন্তু গ্রামের কেউ ভয়ে দরজা খোলেনি। প্রমোটার হারু মণ্ডলের ছেলের বিরুদ্ধে যাওয়ার সাহস কারোর ছিল না। বাঁশবাগানের ভেতর সে নিস্তব্ধ রাতে সুমির ওপর নেমে এলো নারকীয় অত্যাচার। 17 বছরের একটা ফুটফুটে মেয়েকে ছিঁড়ে খুঁড়ে খেলো 5টা জানোয়ার। সুমি জ্ঞান হারিয়েছিল মাঝপথেই। ওর সুন্দর নীল কুর্তিটা তখন ধুলো আর রক্তে মাখামাখি। রঞ্জিত যাওয়ার সময় সুমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবার দেমাগ দেখাস, কাল সকালে যখন পাড়ার লোক তোকে এই অবস্থায় দেখবে তখন দেখবো কত বড় অফিসার হোস তুই। ভোর হওয়ার ঠিক আগে অয়ন কোনো মতে জ্ঞান ফিরে পেয়ে টলতে টলতে পেছনের বাগানে গেল। ঝোপের আড়ালে সুমির নিথর দেহটা দেখে ওর বুক চিরে
এক আর্তনাদ বেরিয়ে এলো। সুমির চেনা সেই হাসি নেই, দু চোখ বোজা, সারা শরীরে কালশিটে আর রক্তের দাগ। গ্রামে ডাক্তার ডাকলে তিনি জবাব দিয়ে দিলেন, অবস্থা শোচনীয়। তড়িঘড়ি করে অয়ন আর অবিনাশবাবু সুমিকে নিয়ে জেলা হাসপাতালের দিকে ছুটলেন। অ্যাম্বুলেন্সের ভেতর সুমির হাতটা ধরে অয়ন পাথরের মতো বসে রইল। ওর মনে হচ্ছিল ও নিজে মরে গেলে বোধহয় ভালো হতো। বোনটাকে রক্ষা করতে পারলো না। হাসপাতালের সাদা চাদরে যখন সুমিকে শোয়ানো হলো, ডাক্তারবাবু পরীক্ষা করে গম্ভীর মুখে বেরিয়ে এলেন। অবিনাশবাবু দুই হাতে ডাক্তারের পা জড়িয়ে ধরলেন। ডাক্তারবাবু, আমার মেয়েটা বাঁচবে তো? ও তো কোনো অন্যায় করেনি বাবু, ও শুধু পড়াশোনা করতে চেয়েছিল। ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, শারীরিক আঘাতের চেয়ে ওর মানসিক আঘাত অনেক বেশি গভীর। জমে মানুষের টানাটানি চলছে, এখন শুধু ওপরওয়ালার উপর ভরসা রাখুন। পরের দিনও সুমির জ্ঞান ফেরেনি। হাসপাতালের বাইরে করিডোরে ঠায় বসে রইল মুখুজ্জে পরিবার। পাড়ার কেউ দেখতে আসেনি, বরং কানে আসছিল অদ্ভুত সব রটনা। কেউ বলছিল মেয়ের নিশ্চয়ই কোনো দোষ ছিল, নয়তো রঞ্জিত কেন যাবে। কেউ বলছিল অমন রূপ থাকলে তো বিপদ হবেই। সমাজ যখন সুমিকে নিয়ে রসালো গল্প বানাতে ব্যস্ত, তখন হাসপাতালের বেডে শুয়ে সুমি তখন লড়াই করছিল মৃত্যুর সাথে। সুমি যখন প্রথম চোখ মেলল, ওর চোখের সেই স্থিরতা আর নেই, সেখানে এখন কেবল শূন্যতা আর আতঙ্ক। অনিমা দেবী মেয়ের কপালে হাত রাখতেই সুমি শিউরে উঠে কুঁকড়ে গেল। ও যেন নিজের মাকেও চিনতে পারছে না। কেবল বিড়বিড় করে বলছিল, মা, ওরা আমায় মেরে ফেলবে, ওরা আবার আসবে। অয়ন বোনের মাথার কাছে গিয়ে বসলো। ওর দু চোখে তখন আগ্নেয়গিরি। ও শান্ত কিন্তু কঠিন গলায় বলল, সুমি, তুই তাকা আমার দিকে। যারা তোকে এই অবস্থায় ফেলেছে তারা জ্যান্ত চিতায় যাবে। তুই সুস্থ হবন, তোকে লড়তে হবে। সুমি ফ্যাল ফ্যাল করে দাদার দিকে তাকিয়ে রইল। রঞ্জিতরা ভেবেছিল ওরা সুমিকে শেষ করে দিয়েছে, কিন্তু ওরা জানতো না এই লাঞ্ছিত দেহটার ভেতরেই আবার জন্ম নিতে চলেছে এক অপরাজিতা। হাসপাতালের সেই সাদা দেওয়াল আর ফিনাইলের গন্ধ মাখা দিনগুলো যেন এক অনন্তকাল বলে মনে হচ্ছিল। সুমি সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু সে চঞ্চল মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। বাড়ি ফেরার দিনে ওর মুখটা ফ্যাকাশে, আর চোখের কোণে কালচে ছায়া। হাসপাতালের গেট দিয়ে বেরোনোর সময় সুমি বারবার নিজের ওড়নাটা দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল। ওর মনে হচ্ছিল রাস্তার প্রতিটি মানুষের চোখ যেন ওর দিকে বিষাক্ত তীরের মতো ধেয়ে আসছে। গ্রামের মোড়ে যখন অবিনাশবাবুর রিকশাটা এসে থামলো, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। যারা একসময় সুমির রেজাল্ট শুনে আহাউহু করত, তারা আজ জানলার পর্দা টেনে দিল। পাড়ার কলতলায় মহিলারা জটলা করছিল। সুমিকে দেখে তারা ফিসফিসানি শুরু করে দিল। কেউ বলল, দেখলে তো ঢং কত, এখন ঘরে ঢুকে মুখ লুকোচ্ছে। কেউ আবার মুখ বাঁকিয়ে বলল, আমাদের পাড়ার নামটাই ডুবিয়ে দিল মেয়েটা, এরপর আমাদের মেয়েদের বিয়ে হওয়াই দায় হবে। বাড়ির উঠোনে পা রাখতেই সুমি হু হু করে কেঁদে ফেলল। এই সেই উঠোন যেখানেও কদিন আগে পর্যন্ত দাদার সাথে খুনসুটি করত। মা অনিমা দেবী মেয়েকে জাপটে ধরে ধরে ঘরের ভেতর নিয়ে গেলেন, কিন্তু ঘরের ভেতরও শান্তি নেই। বিকেলের দিকে পাড়ার মাতব্বর হরিপদ কাকা আর আরো ২-৩ জন লোক বাড়িতে হাজির হলেন। অবিনাশবাবু ম্লান মুখে বারান্দায় এসে দাঁড়ালেন। হরিপদ কাকা গলা খাকারি দিয়ে বললেন, দেখো অবিনাশ, যা হওয়ার তা তো হয়েইছে, কিন্তু আমাদের এই শান্ত পাড়ায় এসব নোংরামি আমরা বরদাস্ত করব না। তোমাদের জন্য আমাদের সম্মান যাচ্ছে। আপাতত কদিন তোমরা ঘর থেকে বেরিও না। সমাজ যতদিন না শান্ত হচ্ছে, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। অবিনাশবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনারা এক ঘরে করছেন আমাদের? আমার মেয়ের কি অপরাধ? অপরাধ তো ওই রঞ্জিতদের। হরিপদ কাকা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আরে ভাই, তালি তো এক হাতে বাজে না। মেয়েকে অত ছাড় না দিলেই হতো। যাই হোক, আমরা নিয়ম বলে গেলাম। ভেতর ঘরে শুয়ে সুমি সব শুনছিল। ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। মা পাশে বসে নিঃশব্দে কাঁদছেন। সুমি হঠাৎ মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি মরে গেলাম না কেন? আমি বেঁচে আছি বলে তোমাদের আজ মাথা নিচু করতে হচ্ছে। মা অনিমা দেবী মেয়ের মুখটা চেপে ধরলেন। চুপ কর সুমি, ওসব কথা মুখে আনবি না, তুই আমাদের লক্ষ্মী।
ঠিক এই সময় অয়ন ঘরে ঢুকলো। অয়ন তখন মাত্র থানা থেকে ফিরেছে। রঞ্জিত আর ওর বন্ধুদের নামে এফআইআর করতে গিয়ে ওকে অনেক অপমান সইতে হয়েছে, কিন্তু ওর চোয়াল আজ শক্ত। ও সুমির বিছানার পাশে বসে ওর মাথায় হাত রাখলো। সুমি, শোন আমার কথা। ওই লোকগুলো কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যারা অপরাধ করেছে লজ্জা পাওয়া উচিত তাদের। তুই কেন লজ্জা পাবি? তুই তো লড়াই করে জমের মুখ থেকে ফিরে এসেছিস। অয়নের গলার স্বরে এক অদ্ভুত দৃঢ়তা। সুমি ডুকরে উঠে বলল, দাদা, কাল যখন রিক্সা করে আসছিলাম দেখছিলাম সবাই কেমন ঘৃণার চোখে তাকাচ্ছে। মনে হচ্ছিল আমি কোনো কুষ্ঠ রোগী। অয়ন সুমির চিবুকটা ধরে মুখটা ওপরে তুলল। তাকা আমার দিকে। আজ থেকে তুই মাথা নিচু করে চলবি না। কাল থেকে তুই আবার বই নিয়ে বসবি। লোকে যা বলে বলুক, তোকে এমন কিছু করে দেখাতে হবে যাতে এই সমাজই একদিন তোর সামনে মাথা নত করে। মনে রাখিস, যারা পাথর মারে তারা আসলে নিচু জায়গায় দাঁড়িয়ে থাকে। তুই আকাশ ছোঁয়ার চেষ্টা কর। বাবার দিকে তাকিয়ে অয়ন বলে, বাবা, কাল আমাদের থানায় যেতে হবে শনাক্তকরণের জন্য। আমি কথা বলে এসেছি, ওই রঞ্জিতের অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওদের প্রভাবশালী বাপের পয়সায় যাতে ছাড়া না পায় সেটা আমাদের দেখতে হবে। সেদিন রাতে মুখুজ্জে বাড়িতে উনুন জ্বলল না, কিন্তু ওই অন্ধকার ঘরে এক নতুন সংকল্পের জন্ম হলো। সুমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের ক্ষত বিক্ষত মুখটার দিকে তাকিয়ে ও আর কাঁদল না। ওর মনে পড়ল দাদার সেই কথা, অপরাধী অপরাধ করে ঘরে লুকিয়ে থাকবে, কিন্তু যার ওপর অপরাধ হয়েছে সে সমাজে মাথা উঁচু করেই বাঁচবে। মাঝরাতে একবার সুমির ঘরের জানলার কাছে পাথর এসে লাগলো। বাইরে থেকে কেউ একজন অশ্লীল গালিগালাজ করে উঠল। সুমি এবার আর জানলা বন্ধ করে কুঁকড়ে গেল না। ও স্থিরভাবে জানলার কাছে গিয়ে পর্দাটা সরিয়ে দিল। বাইরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিগুলো সুমির সে জ্বলন্ত চোখের দৃষ্টি সহ্য করতে না পেরে পিছিয়ে গেল। অবিনাশবাবু পাশের ঘর থেকে মেয়ের ঘরে এলেন। সুমি বাবার হাত ধরে বলল, বাবা, আমি কাল থেকে আবার পড়াশোনা শুরু করব। আমি আর হার মানব না। অবিনাশবাবু মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, আমি জানি মা, আমার সুমি হারতে শেখেনি। পরের দিন ভোরে অয়ন যখন সুমির হাতে নতুন কয়েকটা কলম আর খাতা তুলে দিল, সুমির চোখে তখন জল ছিল না, ছিল এক কঠিন প্রতিজ্ঞা। ও জানতো সামনে আরো বড় লড়াই, কোর্ট কাছারি, সমাজের অপমান আর একাকিত্বের লড়াই, কিন্তু ও প্রস্তুত। সুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা শক্ত করে বাঁধল। গত কয়েকদিনও ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, চোখ দুটো বসে গেছে, কিন্তু আজ ওকে থানায় যেতে হবে শনাক্তকরণের জন্য। মা অনিমা দেবী একটা বাটিতে করে একটু দই মুড়ি নিয়ে এলেন। মা, সুমি, একটু মুখে দিয়ে যা, শুভ কাজে বেরোচ্ছিস, খালি পেটে বেরোতে নেই। অনিমার গলায় কান্নার রেশ থাকলেও তিনি নিজেকে সামলে নিয়েছেন। সুমি মায়ের হাত থেকে বাটিটা নিয়ে এক চামচ মুখে দিয়ে বলল, শুভ কাজই তো মা। আজ ওই পিশাচগুলোর চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়ে আসব যে ওরা আমার শরীরটা ক্ষত বিক্ষত করতে পারলেও আমার আত্মাটাকে মারতে পারেনি। অবিনাশবাবু আর অয়ন তৈরি হয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। পাড়ার মোড়ে যেতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। গ্রামের লোকগুলো সব জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ একটা কথাও বলছে না। সুমি মাথা উঁচু করে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পাড়ার এক পিসিমা, যিনি ছোটবেলায় সুমিকে খুব আদর করতেন, তিনি ওড়না দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে চলে গেলেন। সুমির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু ও থামল না। থানার ভেতরটা বড় গুমট। বড়বাবু অর্থাৎ ওসির সামনে সুমি যখন দাঁড়ালো তখন ওর হাত দুটো একটু কাঁপছিল। ওসি বাবু গম্ভীর গলায় বললেন, দেখো মা, ভয় পাওয়ার কিছু নেই। ওপাশে 5 জন লোক দাঁড়িয়ে আছে, তোমাকে শুধু চিনিয়ে দিতে হবে কে কে সেদিন ছিল। সুমি ধীর পায়ে এগিয়ে গেল। ওপাশে হাত করা পড়া অবস্থায় দাঁড়িয়ে আকাশ, রঞ্জিত আর তাদের বাকি সাঙ্গপাঙ্গরা। রঞ্জিত তখনও দম্ভের সাথে সুমির দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসল, যেন বলতে চাইছে, তোর সাহস তো কম নয়। সুমি এক মুহূর্তে থমকালো। ওর মনে পড়ে যাচ্ছিল সেই কাল রাত্রির বিভীষিকা, সেই গুমড়ে মরা আর্তনাদ। কিন্তু ঠিক তখনই ওর কানে বাজলো দাদার কথাগুলো, অপরাধী ওরা, তুই কেন লজ্জা পাবি?
সুমি স্থিরভাবে আঙুল বাড়িয়ে রঞ্জিতার আকাশের দিকে ইশারা করলো। ওই দুজনেই প্রধান ছিল স্যার, আর বাকি তিনজনাও ছিল। সুমির গলা আজ কাঁপল না। ওসি বাবু অবাক হয়ে মেয়েটার সাহস দেখলেন। বাড়ি ফেরার পর শুরু হলো এক অন্যরকম লড়াই। কোর্টে কেস শুরু হয়েছে। অবিনাশ বাবুর সামান্য মাইনের চাকরিতে উকিলের খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ল। অয়ন দিন রাত টিউশনি বাড়িয়ে দিল। সুমি পড়াশোনায় মন দিল দ্বিগুণ উৎসাহে। ও জানতো ওর একমাত্র অস্ত্র হলো শিক্ষা, কিন্তু সমাজ ওকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। একদিন সুমি যখন লাইব্রেরি থেকে ফিরছিল, পাড়ার 4-5 জন মহিলা কলতলায় দাঁড়িয়ে জোর গলায় কথা বলছিল, যাতে সুমি শুনতে পায়। বাবার কি দেমাগ দেখেছো? ওই নষ্ট মেয়েকে নিয়ে নাকি জজ কাছারি করছে। আরে বাপু, যার ঘড়া ফুটো হয়েছে তার আবার আওয়াজ কিসের? সুমি বাড়ি ঢুকে শটার নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। ও ফুলে ফুলে কাঁদছিল। অয়ন ঘরে ঢুকে বোনের পিঠে হাত রাখলো। কাঁদছিস কেন সুমি? ওরা তোকে পাথর মারছে কারণ তুই আম গাছে ফলে থাকা ফলের মতো দামি। ওসব কথায় কান দিস না। সুমি চোখের জল মুছে বলল, দাদা, আমি কি কোনোদিন স্বাভাবিক হতে পারবো? সবাই কেন আমায় এমন চোখে দেখে? অয়ন শান্ত গলায় বলল, শোন সুমি, সমাজ হলো বহমান নদীর মতো। আর যারা তোকে নোংরা বলছে, কাল তুই যখন বড় চাকরি পাবি, ওরাই এসে তোর সাথে ছবি তুলবে। তোকে শুধু ধৈর্য ধরতে হবে। মাস গড়ালো, বছর ঘুরলো, কোর্টে ডেটের পর ডেট পড়লো। উকিল রঞ্জিতদের পক্ষ থেকে নানাভাবে সুমিকে নোংরা প্রশ্ন করে উত্ত্যক্ত করার চেষ্টা করলো। সেদিন রাতে আপনি কি ইচ্ছে করে গিয়েছিলেন? বা আপনার সাথে রঞ্জিতের আগে থেকেই কোনো সম্পর্ক ছিল না তো? এমন সব প্রশ্নে সুমির কান ঝিনঝিন করত, কিন্তু সুমি ভেঙে পড়েনি। ও দাঁড়িয়ে থেকে প্রতিটি মিথ্যের জবাব দিয়েছে। এরই মাঝে সুমি উচ্চ মাধ্যমিকে অভাবনীয় রেজাল্ট করলো। খবরের কাগজে ওর ছবি বেরোলো না ঠিকই, কিন্তু ও জানতো ও জিতে গেছে। ও ভালো একটা কলেজে ভর্তি হলো। এখন আরো ভয় পায় না। বাসে বা ট্রেনে যাওয়ার সময় কেউ বাঁকা চোখে তাকালে সুমি সরাসরি তার চোখের দিকে তাকায়। সেই চোখে এত তেজ থাকে যে উল্টো দিকের মানুষটা নিজেই চোখ নামিয়ে নিতে বাধ্য হয়। একদিকে অয়ন সুমিকে একজোড়া নতুন চটি এনে দিল। সুমি অবাক হয়ে বলল, এখন কেন দাদা? আমার তো আছে একটা। অয়ন হাসলো। এই চটিটা পরে তুই প্রতিদিন কলেজ যাবি। আমি চাই আমার বোন এবার নিজের পায়ে এমন ভাবে দাঁড়াক যাতে পুরো সমাজ ওর পায়ের শব্দে কেঁপে ওঠে। সুমি ম্লান হাসলো। ও মনে মনে বলল, দাদা, লড়াইটা তো মাত্র শুরু। দিন যায়, মাস যায়, ঋতু বদলায়, কিন্তু মুখুজ্জে বাড়ির ওপর থেকে যেন সেই অদৃশ্য সামাজিক বয়কটের মেঘটা পুরোপুরি কাটে না। তবে সুমি এখন অন্য মানুষ। ওর হাঁটা চলার ধরন, কথা বলার ভঙ্গিতে এক অদ্ভুত কাঠিন্য এসেছে। কলেজের পড়াশোনা শেষ করেও এখন কলকাতার একটা নামী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছে। প্রতিদিন ভোরে যখন ও স্টেশনে যাওয়ার জন্য বেরোয়, আজও 2-4 জন লোক আর চোখে তাকায়, আড়ালে ফিসফিস করে। কিন্তু সুমি এখন কানে হেডফোন গুঁজে দেয় না, বরং মাথা উঁচু করে দৃপ্ত পায়ে হেঁটে যায়। বাড়ির অবস্থা এখন আগের চেয়েও একটু টানাটানির। কোর্টের চক্কর কাটতে কাটতে অবিনাশবাবুর সঞ্চয় শেষ। ওদিকে রঞ্জিতের পক্ষের উকিল বারবার তারিখ পেছাচ্ছে। তারা ভাবছে এভাবে সময় নষ্ট করলে হয়তো সুমিরা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেবে। একদিন রাতে খাওয়ার সময় অবিনাশবাবু ম্লান মুখে বললেন, সুমিমা, উকিলবাবু বলছিলেন সামনের মাসে অনেকটা টাকা দিতে হবে, কিন্তু আমার প্রভিডেন্ট ফান্ডের লোনটাও তো পাস হচ্ছে না। মা নিজের হাতের শেষ সোনার চুড়িটার দিকে তাকালেন। সুমি সেটা বুঝতে পেরে বাবার হাতটা শক্ত করে ধরল। বাবার, একটা মাস কষ্ট করো। আমি পার্ট টাইম টিউশনি শুরু করেছি, আর দাদাও তো দিনরাত খাটছে। তুমি একদম ভেঙে পড়ো না। অয়ন খেয়ে উঠে বলল, সুমি, তুই শুধু পরীক্ষার পড়াটা মন দিয়ে কর। WBCS এর প্রিলিমিনারি তো সামনেই, টাকা নিয়ে তোকে ভাবতে হবে না। সুমির চোখে তখন জল। ও মনে মনে প্রতিজ্ঞা করলো এই অভাব আর এই অপমানের বদলাও নেবেই, তবে গায়ের জোরে নয়, কলমের জোরে। পরের 2 বছর সুমির কাছে ছিল এক কঠোর তপস্যা। একদিকে কোর্টের নোংরা জেরা, আর অন্যদিকে সিভিল সার্ভিস পরীক্ষার পাহাড় প্রমাণ সিলেবাস।
কোর্টে রঞ্জিতদের উকিল যখন সুমিকে হেনস্থা করার জন্য প্রশ্ন করত, সেদিন আপনার পরনে কি ছিল, আপনি কি আদৌ বাধা দিয়েছিলেন? সুমি তখন রাগে ফেটে না পড়ে অত্যন্ত ধীর স্থিরভাবে আইনগত জবাব দিত। ওর উকিল সেনগুপ্ত বাবু একবার অয়নকে আড়ালে ডেকে বলেছিলেন, আপনার বোনটা কিন্তু অদম্য, ওর এই মানসিক জোরই একদিন আমাদের কেসটা জেতাবে। অবশেষে এলো সেই বড় দিনটি। WBCS এ চূড়ান্ত ফলাফল বেরিয়েছে। সুমি মেধা তালিকায় নিজের নামটা দেখে 2 মিনিট পাথরের মতো দাঁড়িয়ে রইল। ও এক্সিকিউটিভ অফিসার পদে নির্বাচিত হয়েছে। রেজাল্টটা নিয়ে ও যখন বাড়িতে ঢুকলো, ওর দু চোখ বেয়ে তখন শ্রাবণ ধারা। অবিনাশবাবু রেজাল্ট দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন। মা ঠাকুর ঘরের সামনে লুটিয়ে পড়লেন। অয়ন সুমিকে জাপটে ধরে বলল, আমি জানতাম তুই পারবি। কিন্তু সুমির মনে তখনও একটা কাঁটা বিঁধেছিল। ও অয়নকে বলল, দাদা, আজ আমি চাকরি পেয়েছি, হয়তো কাল থেকে সমাজের চোখের ঘৃণাটা শ্রদ্ধায় বদলে যাবে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেদিন ওই পিশাচগুলো শাস্তি পাবে, সেদিনই আমি সত্যিকারের খুশি হব। চাকরিতে জয়েন করার মাসখানেক পর কোর্ট থেকে সমন এলো। বিচারক রায় দেবেন। রঞ্জিতরা ভেবেছিল বরাবরের মতো এবারও তারা ছাড়া পেয়ে যাবে। তাদের উকিলও খুব আত্মবিশ্বাসী ছিল, কিন্তু সুমি এবার আর স্রেফ এক ভিকটিম হিসেবে নয়, একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক হিসেবে কোর্টে গিয়ে দাঁড়ালো। তার ব্যক্তিত্ব আর অকাট্য প্রমাণের সামনে রঞ্জিতদের পক্ষের সব যুক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বিচারক যখন রায় পড়ছিলেন, কোর্টরুম ছিল পিনপতন নিস্তব্ধ। অপরাধের গুরুত্ব এবং আসামিদের পৈশাচিক আচরণের কথা মাথায় রেখে আদালত রঞ্জিত মণ্ডল, আকাশ পাল এবং তাদের সঙ্গীদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করল। কাঠগড়ায় দাঁড়িয়ে রঞ্জিত সেদিন ডুকরে কেঁদে উঠেছিল। সুমি ওর দিকে তাকিয়ে এক মুহূর্ত হাসল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। ও আদালত কক্ষ থেকে বেরিয়ে যখন বারান্দায় এলো, দেখলো বাইরে প্রচুর সাংবাদিক আর ভিড়। যারা একদিন ওকে নষ্ট মেয়ে বলে অপমান করেছিল, গাল দিয়েছিল, তাদেরই মধ্যে কয়েকজন আজ ওর সামনে এসে হাত জোড় করে দাঁড়ালো। হরিপদ কাকা, যিনি একদিন বাড়ি বয়ে এসে সুমিদের একঘরে করার ফরমান শুনিয়েছিলেন, তিনি ভিড় ঠেলে এগিয়ে এসে কাপা গলায় বললেন, সুমিমা, আমাদের ক্ষমা করে দিস, আমরা তোকে চিনতে পারিনি। সুমি শান্ত চোখে ওনার দিকে তাকালো, তারপর ধীর গলায় বলল, ক্ষমা চাওয়ার কিছু নেই কাকা। আপনাদের সমাজটা তো এমনই, যে পড়ে যায় তাকে আপনারা লাথি মারেন, আর যে নিজের চেষ্টায় উঠে দাঁড়ায় তার পায়ের তলায় কার্পেট পাতেন। আমি আপনাদের ক্ষমা করেছি, কিন্তু আপনাদের ওই মানসিকতাকে আমি ঘৃণা করি। সুমি হাঁটা দিল তার সরকারি গাড়ির দিকে। পেছনে পড়ে রইল এক সংকীর্ণ সমাজ আর তাদের অন্ধকার মানসিকতা। ও গাড়িতে ওঠার আগে আকাশে একবার মুখ তুলে তাকালো। আজ আকাশের নীলটা বড় স্বচ্ছ, আজও সত্যি অপরাজিতা। কয়েক মাস পরের কথা, সুমি এখন তার জেলা কার্যালয়ে নিজের চেম্বারে বসে আছে। সামনে এক দরিদ্র বাবা তার মেয়ের বিচারের জন্য এসেছেন। সুমি উঠে দাঁড়িয়ে সেই ভদ্রলোকের হাত দুটো ধরল ও বলল, কাকাবাবু, আপনি ভয় পাবেন না, আপনার মেয়ে কোনো অন্যায় করেনি। ও মাথা উঁচু করে বাঁচবে, আর আমি আছি আপনাদের পাশে। সুমি সমাজকে দেখিয়ে দিয়েছে, অন্ধকার যতই গভীর হোক, ভোরের আলো ফুটবেই। আজ মুখুজ্জে বাড়িতে আর ভাঙা বারান্দা নেই, কিন্তু সুমি আজও সেই মাটির কাছাকাছি থাকা মেয়েটাই আছে। ওর লড়াই শেষ হয়নি, বরং শুরু হয়েছে অন্যান্য সুমিদের বাঁচাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।